দর্শক, স্বাগত জানাচ্ছি প্রবাস বাংলার ফেসবুক পেজ একই সাথে প্রবাস বাংলার ইউটিউব চ্যানেলে। আজকে আমি আপনাদেরকে সংযুক্ত করেছি ওমানের রাজধানী মাস্কেট থেকে। আমি এমন একজন অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যিনি দীর্ঘ 15 বছরের বেশি সময় ওমানে রয়েছেন, একটি কোম্পানিতে চাকরি করে যাচ্ছেন। তিনি শুধু চাকরি নয়, চাকরির পাশাপাশি ওমানের যে সামাজিক সংগঠনগুলো রয়েছে সেই সামাজিক সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন এবং কাজ করে যাচ্ছেন। বাংলাদেশে একমাত্র মালিকানাধীন প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ, যেটার মাধ্যমে আমরা ওমান থেকে, বিশেষ করে ওমান থেকে বাংলাদেশে রেমিটেন্স প্রেরণ করে থাকি। সেই এক্সচেঞ্জের যিনি সিইও হিসাবে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করে যাচ্ছেন, জনাব ইফতেখারুল হাসান চৌধুরী। আমি তার সাথে কথা বলবো, তিনি কিভাবে ওমানে এসেছেন, ওমানে আসার পরে এই দীর্ঘ সময় কিভাবে তিনি একটি কোম্পানির সাথে চাকরি করে যাচ্ছেন। পাশাপাশি আমি কথা বলবো তার প্রবাস জীবন নিয়ে। স্বাগত জানাচ্ছি প্রবাস বাংলা রেস্টুরিয়াতে ইফতেখারুল হাসান চৌধুরী। ধন্যবাদ ফুরকান মাহমুদ, ধন্যবাদ প্রবাস বাংলাকে আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ ইফতেখারুল হাসান চৌধুরী। আমরা দীর্ঘক্ষণ আপনার কাছে অফ ক্যামেরায় আলোচনা করেছি। আপনি ওমানে এসেছেন, দীর্ঘ সময় ধরে আপনি ওমানে চাকরিজীবী হিসাবেও আপনি ওমানে প্রবেশ করেছেন। এই দীর্ঘ সময় আপনি চাকরির সাথে যুক্ত রয়েছেন। আপনার ওমানে আসার সময়টা কত সালে আপনি ওমানে এসেছেন, এবং ওমানে আসার পর থেকে আপনি কি শুধু চাকরির সাথে রয়েছেন নাকি কোনো ব্যবসা বাণিজ্য নিয়ে আছেন, যদি একটু আমার দর্শকদের উদ্দেশ্যে জানাতে। ধন্যবাদ ফুরকান। আমি বেসিক্যালি একজন ব্যাংকার, আমার কেরিয়ার হচ্ছে ব্যাংকিং। আমি, আপনারা সবাই জানেন, গালফ এক্সচেঞ্জ কোম্পানি বাংলাদেশের ন্যাশনাল ব্যাংকের একটি প্রতিষ্ঠান। আমি ন্যাশনাল ব্যাংকের কর্মকর্তা হিসেবে 1996 সালে আমি ব্যাংকিং ক্যারিয়ার শুরু করি। এরপর ন্যাশনাল ব্যাংকের একজন এমপ্লয়ি হিসেবে গালফ এক্সচেঞ্জ কোম্পানির সিইও হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে 2011 সালে ওমানে আসি, এবং তখন থেকে আমি গালফ এক্সচেঞ্জ কোম্পানির সিইও হিসেবে আমি এই সেম পদে কর্মরত আছি। বর্তমানে আমি ন্যাশনাল ব্যাংকের এমপ্লয়ি না, কিন্তু ন্যাশনাল ব্যাংকের মালিকানাধীন বা অংশীদারিত্বের প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ কোম্পানির একজন কর্মকর্তা হিসেবে, সিইও হিসেবে এখানে কর্মরত আছি। ধন্যবাদ। আসলে অজানা অনেক কথা আমরা শুরু থেকে আপনার থেকে জানতে পেরেছি। এই যে আপনি একজন গালফ এক্সচেঞ্জের বর্তমান একজন কর্মকর্তা হিসেবে রয়েছেন, এর বাইরে আপনি কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সাথে আপনি যুক্ত রয়েছেন কিনা, বা কোনো প্রতিষ্ঠান রয়েছে কিনা আপনার, যদি একটু জানাতেন। আপনারা সবাই জানেন যে একটা ল আছে বাংলাদেশে, যিনি ব্যাংকিং বা সরকারি চাকরি করে থাকেন ওনাদেরকে অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত হওয়ার সুযোগ থাকে না। ঠিক একইভাবে ওমানেও যদি কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের সিইও হিসেবে কেউ কর্মরত থাকে, প্রতিষ্ঠান হেড হিসেবে থাকে, ওনারাও অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত থাকার সুযোগ নেই। সেই হিসাবে আমি ব্যক্তিগতভাবে গালফ এক্সচেঞ্জ কোম্পানি ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে আমার কোনো আর্থিক সম্পর্ক নেই। আপনি এমন একটি প্রতিষ্ঠানে জব করছেন, চাকরি করে যাচ্ছেন, যেটির মাধ্যমে যারা প্রবাসী, প্রায় ওমানে 7 লক্ষের বেশি প্রবাসী ওমানে বসবাস করে, তাদের জন্য একমাত্র বাংলাদেশি প্রতিষ্ঠান বর্তমান, যেটি গালফ এক্সচেঞ্জ, খুব দ্রুততম সময়ে তাদের রেমিটেন্স গুলো দেশে প্রেরণ করার সুযোগ পাচ্ছে। তো প্রবাসীদেরকে আপনারা এই এক্সচেঞ্জের মাধ্যমে কি কি সুযোগ সুবিধা দিচ্ছেন, যারা টাকা পৌঁছাচ্ছেন তাদের জন্য একটি বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে কি কি সুযোগ পাচ্ছে বলে আপনি মনে করেন? আসলে বাংলাদেশি প্রতিষ্ঠান হিসাবে গালফ এক্সচেঞ্জ কোম্পানির বিশেষত্ব হচ্ছে এটা বাংলাদেশের অনেকগুলো ব্যাংকের সাথে সরাসরি আমাদের রেমিটেন্স অ্যারেঞ্জমেন্ট আছে, যার মাধ্যমে মুহূর্তেই আমরা বাংলাদেশের সকল ব্যাংকে টাকা পৌঁছাতে পারছি। যেহেতু আমরা বাংলাদেশি একটা ব্যাংকের সাথে আমাদের পার্টনারশিপ রিলেশনশিপ, এবং বেসিক্যালি একজন ব্যাংকার হিসেবে অন্য ব্যাংকারদের সাথে, বাংলাদেশের ব্যাংকারদের সাথে যে সম্পর্ক, এই সম্পর্কের মাধ্যমে আমরা অন্য যে কোনো প্রতিষ্ঠানের থেকে আমরা ভালো রেট গালফ এক্সচেঞ্জ কোম্পানি পেয়ে থাকি বাংলাদেশের রেটের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা
আমাদের গ্রাহকদেরকে, আমাদের যারা প্রবাসী বাংলাদেশি ওমান থেকে টাকা পাঠাচ্ছেন, গালফ এক্সচেঞ্জ কোম্পানির মাধ্যমে সর্বোচ্চ রেট দেওয়ার আমরা ব্যবস্থা করে থাকি। পাশাপাশি এই গালফ এক্সচেঞ্জ কোম্পানির মাধ্যমে বাংলাদেশ সরকারের যে বিভিন্ন স্কিমগুলো আছে প্রবাসীদের জন্য, ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড, ডলার ইনভেস্টমেন্ট বন্ড, এই যত রকমের এই স্কিম যেগুলো আছে, এগুলো আমরা গালফ এক্সচেঞ্জ কোম্পানির মাধ্যমে ওমান থেকে প্রবাসী বাংলাদেশিদের জন্য আমরা এটা করে থাকি, ব্যবস্থা করে থাকি। প্লাস বাংলাদেশের কয়েকটি ব্যাংকের অ্যাকাউন্ট করার জন্য আমরা ফ্যাসিলিটেট করে থাকি। আমরা এই আরো ভিন্ন ভিন্ন সুবিধা গালফ এক্সচেঞ্জ কোম্পানি প্রবাসীদের মাধ্যমে প্রবাসীদেরকে দিচ্ছে ওমান থেকে। ধন্যবাদ। আসলে এটা বাংলাদেশিদের জন্য একটা সৌভাগ্যের বিষয়, একটি বাংলাদেশি প্রতিষ্ঠান থেকে তারা দেশে অর্থ প্রেরণ করার সুযোগটা পাচ্ছে। যারা অন্যান্য এক্সচেঞ্জে গিয়ে হয়তো তাদের ভাষায় কথা বলতে অনেক ধরনের সমস্যা হচ্ছে, সেটি তারা গালফ এক্সচেঞ্জে এসে সচরাচর বাংলা ভাষাভাষী কথা বলে তারা তাদের অর্থগুলো প্রেরণ করতে পারছে। এটা আসলে বাংলাদেশিদের জন্য একটি সৌভাগ্যের বিষয় বললেই চলে। বাংলাদেশের প্রতিষ্ঠান হিসেবে বর্তমান গালফ এক্সচেঞ্জের কয়টি শাখা রয়েছে? একই সাথে আমরা যতটুকু দেখি এবং যতটুকু জানি, এখানে পাকিস্তানি, ইন্ডিয়ানি, শ্রীলঙ্কান এবং ওমানি সহ বেশ কিছু কর্মকর্তা আমরা দেখতে পাই। বর্তমান বাংলাদেশি সহ কতজন কর্মকর্তা কর্মচারী আপনার এই প্রতিষ্ঠান রয়েছে, যে বাহিরে দেশের লোকজন কাজ করতেছে, অনুভূতিটা কেমন? আসলে এই খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। বাংলাদেশি প্রতিষ্ঠান হিসাবে আমাদের প্রয়োজন ছিল সকল কর্মকর্তা যেন বাংলাদেশি হয়। আসলে ওমানের আইন এটা কাভার করে না। ওমানের আইনে একটা ওমানাইজেশন পার্সেন্টেজ দেয়া থাকে আমাদেরকে, বাধ্যতামূলকভাবে আমাদেরকে এখানকার লোকাল যারা এমপ্লয়ি আছে ওদেরকে নিয়োগ দিতে হবে। আমরা সেই হিসাবে আমরা এটা মেনটেন করার চেষ্টা করি এবং বাধ্যতামূলকভাবে করতেই হয় আমাদেরকে। তো আমাদের বর্তমানে প্রায় 112 জনের মতো আমাদের কর্মকর্তা কর্মচারী রয়েছেন। তার ভিতরে বাংলাদেশি, পাকিস্তান, শ্রীলঙ্কা, ফিলিপিন, ইন্ডিয়া, ওমান সহ আরো আরাবিয়ান কান্ট্রির লোকজন আমাদের এখানে কর্মরত আছেন। তো আমরা মোটামুটি চেষ্টা করেছি যে আমাদের যারা কাউন্টারে সার্ভিস দিবেন সবাই যেন বাংলাদেশি হয়ে থাকেন, যেন বাংলাদেশিদের কথা বলতে সুবিধা হয়, ভাব প্রকাশ করতে সুবিধা হয়। কারণ বাংলাদেশিদের জন্য বাংলাদেশের যে জিওগ্রাফিক্যাল নলেজ এটা অন্যদের থাকবে না। সেই হিসাবে বাংলাদেশিরা গালফ এক্সচেঞ্জ কোম্পানিতে আসলে ওনারা স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং ওনারা একটা কথা বলেন আমাদের লোকজন, স্পেশালিটি হচ্ছে যে কি অনেকগুলো এক্সচেঞ্জ হাউস আছে এখানে, প্রত্যেকটা এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে টাকা পাঠালে টাকাটা দেশে যায়। গালফ এক্সচেঞ্জ কোম্পানির মাধ্যমে টাকা পাঠালে টাকাও দেশে যায়, লাভটাও দেশে যায়। এটা আমাদের একটা বাড়তি গালফ এক্সচেঞ্জ কোম্পানির সুবিধা দেশের জন্য। বর্তমানে গালফ এক্সচেঞ্জ কোম্পানির 17টি ব্রাঞ্চ রয়েছে। ওমান অনেক বড় একটা দেশ, এখানে অনেকগুলো ব্রাঞ্চ করার সুযোগ রয়েছে, কিন্তু আসলে যেখানে ডিজিটাল প্ল্যাটফর্ম বর্তমানে খুব এনকারেজড, এখানে ফোকাসড, সেক্ষেত্রে আমরা গালফ এক্সচেঞ্জ কোম্পানির মোবাইল অ্যাপ্লিকেশনটা আমরা এখানে খুব সুন্দর করে আমরা এটা তৈরি করেছি। এটা ভেরি ইউজার ফ্রেন্ডলি এবং আপনি যে কথাটা বলেছেন বিকাশ বা যে কোনো মোবাইল ফিনান্সিয়াল যে প্ল্যাটফর্ম যেগুলো আছে এগুলোতে গালফ এক্সচেঞ্জ কোম্পানির মোবাইল অ্যাপের মাধ্যমে ইনস্ট্যান্টলি টাকা জমা হবে। মানে একটা ব্রাঞ্চে গেলে একজন লোক যে সার্ভিস যেগুলো পেত সবগুলো সার্ভিসই আমাদের মোবাইল অ্যাপে আছে। আমরা তো যেটাকে বলে থাকি যে গালফ এক্সচেঞ্জ কোম্পানির মোবাইল অ্যাপ মানে হাতে হাতে গালফ এক্সচেঞ্জ কোম্পানি, মানে একটা ব্রাঞ্চের যে সুযোগ সুবিধা সবগুলো এখানে বিদ্যমান আছে। ধন্যবাদ। আসলে এটি আমরা যারা বাংলাদেশি রয়েছি বাংলাদেশিদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি মেসেজ। যারা দূর দূরান্ত থাকেন, যাদের পাশে এক্সচেঞ্জ হাউস নেই, তারা মোবাইল অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করে, একটি অ্যাপস রেজিস্ট্রেশন করে আপনি সহজে আপনার হাতের মোবাইল থেকে টাকা পৌঁছাতে পারবেন। ধন্যবাদ ইফতেখারুল হাসান চৌধুরী। আমি কথা বলেছিলাম যিনি দীর্ঘ সময় ধরে প্রবাসের মাটিতে, বিশেষ করে ওমানের মাটিতে
প্রবাসীদের বিশেষ করে বাংলাদেশিদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। শুধু অ্যাক্সেস হাউসের সেবা দিয়ে তিনি ক্লান্ত নন, তিনি শুধু অ্যাক্সেস হাউসের সেবা দিচ্ছেন না, একই সাথে তিনি দীর্ঘ সময় ধরে ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাব, যেটি ওমান সরকার কর্তৃক অনুমোদিত, সেই সোশ্যাল ক্লাবের একজন পৃষ্ঠপোষক হিসাবে দীর্ঘ সময় ধরে তিনি রয়েছেন। প্রধান উপদেষ্টা হিসেবে তিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন। তার চাকরি জীবনের পাশাপাশি তিনি সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত রয়েছেন। একই সাথে বলা রাখাটাই ভালো, তিনি শুধু যে সোশ্যাল ক্লাবের সাথে যুক্ত রয়েছেন এমনটাই নাই, তিনি মানবিক কাজও ওমানের মাটিতে করে যাচ্ছেন। তো আপনি জানাবেন, দীর্ঘ সময় ধরে আপনি সোশ্যাল ক্লাবের একজন সচেতন, একজন দায়িত্বশীল হিসেবে সোশ্যাল ক্লাবের পিছনে আপনি দীর্ঘ সময় ধরে রয়েছেন। এই যে আপনার ব্যবসা বাণিজ্যের পাশাপাশি যে সোশ্যাল ক্লাব সহ বিভিন্ন মানবিক সংগঠনের সাথে, বিশেষ করে আপনি নোয়াখালী উইন্সের প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন, সোশ্যাল ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন, বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে আপনি সম্পৃক্ত রয়েছেন। তো এই যে কেমন অনুভূতি, কেমন যে ব্যবসার পাশাপাশি প্রবাসী জীবনে এই ধরনের সামাজিক সংগঠনের সাথে যুক্ত থাকার অনুভূতিটা কেমন, যদি একটু আমার দর্শকদের উদ্দেশ্যে, বিশেষ করে যারা বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের সাথে যুক্ত রয়েছে তাদের উদ্দেশ্যে যদি আপনার সে বার্তাটা যদি একটু দিতেন। ধন্যবাদ ফোরকান। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি সামনে এনেছেন, যেটা আমার প্রফেশনের বাইরে গিয়ে আমি সামাজিক কিছু কর্মকাণ্ডের সাথে জড়িত হওয়ার সুযোগ আমার হয়েছে। এই সুযোগটা আসলে এটা ব্যক্তিগত, পারিবারিক এবং আমার ইচ্ছা এবং দায়িত্ববোধ সবকিছু সংমিশ্রণে এটা হয়েছে। আমি দায়িত্ববোধের অবস্থান থেকে যেটা বলবো, যে আমাদের এই ওমানে প্রবাসী বাংলাদেশিদের তেমন কোনো বড় প্রতিষ্ঠান নেই যেগুলো আমাদের বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন আইনানুগ আয়োজন এবং প্রয়োজনকে সাপোর্ট দিয়ে, ফিনান্সিয়ালি সাপোর্ট দিয়ে, সমর্থন করে এগিয়ে নিয়ে যাবে। সেক্ষেত্রে গালফ এক্সচেঞ্জ কোম্পানি এই দায়িত্বটুকু তাদের অবস্থান থেকে পালন করার জন্য চেষ্টা করে আসছে। আর আমার ব্যক্তিগতভাবে এটার সাথে সংশ্লিষ্টতা প্রকাশ করার বিষয়টা হচ্ছে এভাবেই করে, যে আমাদের প্রবাসী বাংলাদেশিরা যেন, যে দেশে আমরা থাকি, ওমানে আছি আমরা, ওমানেরা যেন আমরা আইন কানুন মেনে যেন আমরা চলি। কারণ আমরা দেখি যে আমরা যদি আইন কানুন মেনে চলি, এর মাধ্যমে আমাদের সম্মানও বাড়বে, সমৃদ্ধিও আসবে। এই বিষয়গুলোকে সামনে নিয়ে আসার জন্য আইনানুগ সংগঠন হিসেবে সোশ্যাল ক্লাবের সাথে থেকে সোশ্যাল ক্লাবের পরিধিটাকে বড় করার জন্য পরামর্শ দিয়ে, ওনাদের যদি কোনো ফিনান্সিয়াল সাপোর্ট লাগে সেই সাপোর্টটু এনশিওর করে যেন বাংলাদেশিরা প্রবাসে নিজেদের সম্মান রক্ষা করে কাজ করতে পারে, এই বিষয়গুলো মাথায় নিয়ে আমার কাজ করা। আমি আশা করি যে এই যে সোশ্যাল ক্লাবে যে বিগত সময়ে, গত কয়েক বছর ধরে যে এটার যে অগ্রযাত্রা, সকল বাংলাদেশিদেরকে ইনভলভ করা, প্রবাসের বাংলাদেশের সব জেলাকে বিভিন্ন উইংয়ের মাধ্যমে বিভিন্ন এলাকায় ব্রাঞ্চ করার যে একটা ওনাদের চেষ্টা, এর মাধ্যমে আমরা আশা করি প্রবাসী বাংলাদেশিদের মাঝে আইনানুগভাবে বিভিন্ন আচার অনুষ্ঠান করার সুযোগ তৈরি হবে এবং প্রত্যেকের নিজেদের আঞ্চলিক ভিত্তিক যে অনুষ্ঠান যেগুলো আছে, এই সবগুলো ওনারা পরিপালন করে ওমান সরকারের আইন মেনে করতে পারবো বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ। আপনি সামাজিক সংগঠনের সাথে যেগুলো বাংলাদেশের সংগঠন সেইগুলোর সাথে যুক্ত রয়েছেন, একই সাথে আপনি তো দীর্ঘ সময় বাংলাদেশ স্কুল মাস্টারেরও দায়িত্ব পালন করেছিলেন চেয়ারম্যান হিসাবে। এর বাইরে বর্তমান আপনাদের যে অ্যাক্সেস হাউস, বিভিন্ন দেশের এখানে অ্যাক্সেস হাউস রয়েছে, আমরা জানি যতটুকু ইন্ডিয়ানিদের রয়েছে, বাংলাদেশিদের আপনাদের গালফ এক্সচেঞ্জ সহ 14 থেকে 15টা অ্যাক্সেস হাউস রয়েছে। তাদের যে অ্যাক্সেস হাউসগুলো রয়েছে, সব অ্যাক্সেস হাউসের যারা রয়েছেন কর্ণধার, তাদের নিয়ে একটা ফোরাম এখানে রয়েছে, সেখানেও আপনি দায়িত্ব পালন করছেন। যদি সেই বিষয়ে একটু জানাতেন, দেশের বাহিরেও আপনি সর্বোচ্চ দায়িত্ব পালন করে যাচ্ছেন, সেই বিষয়ে যদি একটু জানাতেন। ধন্যবাদ। আসলে আমি 2011 সালে ওমানে এসেছি। 2012 সালে তৎকালীন রাষ্ট্রদূত নুরুল আলম চৌধুরী স্যারের একান্ত অনুরোধে আমি বাংলাদেশ স্কুল মাস্কাটের চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করি। পরবর্তীতে এরপরে আরও অ্যাম্বাসাডার স্যাররা আসছেন, ওনাদেরই আরও আগ্রহে আমি এটা আরও কন্টিনিউ করতে বাধ্য হই। পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে
আমরা দায়িত্ব হস্তান্তর করে আমরা চলে আসি স্কুল থেকে। আমরা চেষ্টা করেছি যতটুকু সুযোগ আছে আমাদের, আমরা স্কুলগুলোকে উন্নয়ন করার জন্য আমরা এটা সামাজিক দায়িত্ব। এই সামাজিক দায়িত্বের অংশ হিসাবে আমরা আমাদের যে দায়িত্বটুকু আমাদের উপরে দিয়েছে, আমরা চেষ্টা করেছি আমাদের যথাসাধ্যভাবে এগুলোকে বাস্তবায়ন করে একটা সুন্দর পরিবেশ তৈরি করার জন্য। এখানে আরেকটা কথা বলছেন যে আমি যে প্রতিষ্ঠান এক্সচেঞ্জ হাউসগুলোর একটা ফোরাম এখানে রয়েছে। এটা সেন্ট্রাল ব্যাংক অফ ওমানের অ্যাপ্রুভাল প্লাস ওমান সোশ্যাল মিনিস্ট্রির ইয়েতে। তো আমি ওই এক্সচেঞ্জ হাউস ফোরামের একজন জয়েন্ট সেক্রেটারি হিসাবে আমি আছি। আসলে একমাত্র আমি বাংলাদেশি যিনি এই পজিশন হোল্ড করছি আর কি। আসলে প্রফেশনাল অ্যাসপেক্টে চিন্তা করতে গেলে এই ফোরামের এই অফিস বিয়ারার হওয়া মানে দায়িত্বশীল থাকা অনেকগুলো দেশের ভিতরে, এটা অবশ্যই একজন প্রবাসী বাংলাদেশের মনে করে যে আমার আমার একটা ভূমিকা রাখার সুযোগ রয়েছে বাংলাদেশিদের জন্য, বাংলাদেশি এক্সচেঞ্জ হাউসের জন্য এবং প্রবাসী বাংলাদেশের জন্য কিছু একটা করার। সেই দায়িত্ববোধ থেকে আমি এই দায়িত্বটা পালন করার চেষ্টা করছি। ধন্যবাদ ইফতেখার রহমান চৌধুরী। আসলে আপনার সাথে দীর্ঘক্ষণ কথা হয়েছে, আমরা অনেক অজানা বিষয়ে আজকে জানতে পেরেছি একজন বাংলাদেশি হিসাবে। আমরা দীর্ঘ সময় তার সাথে তার চাকরি জীবন থেকে শুরু করে প্রবাস জীবনে অনেক কিছু জেনেছি। এবার আমরা চলে যাব, প্রত্যেকটা মানুষের একটা শৈশব এবং কৈশোর থাকে, বেড়ে ওঠা, তার পারিবারিক জীবন থেকে শুরু করে তার স্টাডি লাইফ, সব মিলিয়ে সবার একটা জীবন থাকে। আমরা সেই বিষয়ে একটু জানতে চাইবো, আপনার শৈশব এবং কৈশোর নিয়ে যদি আমাকে একটু জানাতেন আমার দর্শকদের উদ্দেশ্যে। আপনার স্টাডি লাইফ, বিশেষ করে বেড়ে ওঠা, যদি আমার দর্শকদের উদ্দেশ্যে একটু জানাতেন। ধন্যবাদ ফরকান। আসলে আমার জন্ম ফেনীতে। ফেনী তখন ছিল মহকুমা শহর। ফেনী মহকুমা শহরে আমার জন্ম, এরপরে ফেনী জেলা হলো। আমার জীবনের প্রথম মিছিল হচ্ছে 1983 সনে ফেনীকে জেলা চাই, এই মিছিলের মাধ্যমেই আমার জীবনের প্রথম রাজপথে আসা। তো আমি সেদিনগুলোর কথা খুব মনে পড়ে। আমি ফেনী সেন্ট্রাল হাই স্কুল থেকে আমার মেট্রিক পাশ করেছি। এরপরে ফেনী সরকারি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করে আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। ঢাকা ইউনিভার্সিটি থেকে মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে আমি মাস্টার্স কমপ্লিট করে আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্সিতে হুদাবাসিয়ান চৌধুরী কোম্পানিতে আমি কিছুদিন কাজ করেছি। পরবর্তীতে আমি ব্যাংকে জয়েন করেছি। সে ব্যাংকিং ক্যারিয়ার থেকে শুরু করে এখনো আমি ব্যাংকিংয়ের ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের সাথে ইনভলভ আছি। এটাই হচ্ছে আমার বেড়ে ওঠা এবং প্রফেশনাল লাইফের কিছু সিম্পল থিং। বর্তমান আপনি ওমানে রয়েছেন, এখানে পরিবার নিয়ে বর্তমান শুধু বাবিকে নিয়ে রয়েছেন, আর আপনার সংসার জীবনে, পারিবারিক জীবনে খেকে রয়েছেন বর্তমান, বা আপনার সন্তান যদি একটু জানাতেন, অনেকেরই অজানা বিষয়টি। আমার বাবা শিক্ষকতা করতেন। উনি ফেনীর উনি সাংগঠনিক মানুষ ছিলেন। উনি জেলা শিক্ষক সমিতির উনি সুদীর্ঘ 30 বছর সভাপতি ছিলেন। উনি অত্যন্ত বড় মাপের একজন শিক্ষক নেতা ছিলেন এবং ওনার কর্মের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্ম উনি যেটা মনে করেন, মানসিক প্রতিবন্ধীদের জন্য একটি স্কুল উনি ফেনীতে তৈরি করেছিলেন। এই মানসিক প্রতিবন্ধীর স্কুলটাই হচ্ছে আমার বাবার জীবনের সবচেয়ে বড় অর্জন বলে উনি মনে করতেন। আমার বাবা শিক্ষক ছিলেন, মা গৃহিণী। আমরা 4 ভাই, আমার বোন নাই। বর্তমান ভাবি সহ আপনার ফ্যামিলির মধ্যে কে কে রয়েছে? আর আমার এক মেয়ে এক ছেলে। ছেলে মেয়ে দুজনেই ওমানের বাইরে লেখাপড়া করছে। ওমান থেকে স্কুল জীবন শেষ করে এখন ইউনিভার্সিটিতে পড়ছে ওমানের বাইরে। এখন ওমানে শুধু আমি আর আমার মিসেসই আছি আর কি। আচ্ছা আচ্ছা, আসলে সুন্দর একটা পরিবার। আমরা দীর্ঘক্ষণ গল্প শুনেছি। আমরা প্রবাস বাংলার মাধ্যমে তুলে আনতে চাই প্রবাসের সফলতা এবং ব্যর্থতার গল্প। আমরা আজকে আপনাদেরকে শোনানোর চেষ্টা করেছি একজন সফল ব্যক্তির গল্প, যিনি ওমানের মধ্যে টপ লেভেলের একজন ব্যবসা করে যাচ্ছেন।
ওমানের যে অ্যাক্সেস হাউসগুলো রয়েছে তার মধ্যে বাংলাদেশে একটি অ্যাক্সেস হাউস হচ্ছে গালফ এক্সচেঞ্জ, যেটি বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান। সেখানে সিইও হিসাবে দীর্ঘ সময় ধরে যিনি কর্মরত রয়েছেন আমাদের সকলের পরিচিত ইফতেখারুল হাসান চৌধুরী। আমরা তার সফলতার গল্প শুনেছি, দীর্ঘক্ষণ তার সাথে কথা বলেছি। শেষ মুহূর্তে আমার দর্শকদের উদ্দেশ্যে এবং ওমান প্রবাসীদের উদ্দেশ্যে তার থেকে সংক্ষেপে শুনবো। তার আগে যদি আপনার আর কোনো পরিকল্পনা রয়েছে কিনা এই ওমানের মাটিতে, অথবা আপনার চাকরি জীবন শেষে ব্যবসা বাণিজ্য আদার্স কোনো পরিকল্পনা আপনার রয়েছে কিনা যদি একটু জানাতেন। ধন্যবাদ ফুরকান। আসলে আমার একটা বিষয় সবচেয়ে কাজ করে যে সাকসেসের কোনো শর্টকাট ওয়ে নাই, সফলতার কোনো শর্টকাট কোনো ওয়ে নাই। সফলতা অর্জন করতে হলে আপনাকে আমাকে সবাই একাগ্র চিত্তে কাজ করতে হবে, এটার ধারাবাহিকতা রক্ষা করতে হবে। আমরা একটা দেখি যে যে কেউ একজন ব্যবসা শুরু করলে এটা যদি সফল না হয় নতুন করে আর একটা ব্যবসা শুরু করে। আমি মনে করি যে আমাদের যেটা করা উচিত, যে ব্যবসাটা শুরু করে সফল হতে পারেন নাই, যদি পরবর্তীতে ওই ব্যবসাটাই যদি আবার শুরু করেন, কি কারণে সফল হতে পারেন নাই সেই বিষয়গুলো মাথা রেখে যদি শুরু করেন, আমার মনে হয় সাকসেস আসবে। আপনার যে আগের যে সফল না হওয়াটা, ওটা ছিল আপনার ইনভেস্টমেন্ট। আপনি যদি নতুন করে আরেকটা ব্যবসা শুরু করেন তাহলে আপনাকে নতুন করে আবার শুরু করতে হবে। সেই হিসেবে পরামর্শ থাকবে যে আপনারা চিন্তাভাবনা করেই আমরা কাজ করব। আমরা ব্যবসা করি, চাকরি করি, আমাদের ডেডিকেশন রাখতে হবে। খুব শর্টকাটে যেরকম কোনো কিছু বাড়ে না, ঠিক শর্টকাটে সফলতা অর্জন করা যায় না। আর প্রবাসী বাংলাদেশের প্রতি আমার অত্যন্ত বিনীত নিবেদন থাকবে, আমরা যেই কাজ করি না কেন আমরা প্রত্যেকে সম্মানিত। আমরা ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, প্রত্যেকে আমাদের এই জীবনটা অত্যন্ত মূল্যবান। আমাদের দায়িত্বটুকু নিজের প্রতি, পরিবারের প্রতি অপরিসীম। আমাদের যে কোনো কর্মকাণ্ড ব্যক্তিগতভাবে এবং পারিবারিকভাবে আমরা আমাদের পরিবারকে টাচ করে। আমার কোনো ক্ষতি ব্যক্তিগত আমাকেও করবে, আমার পরিবারকেও করবে, হয়তোবা সমাজকে করবে না, কিন্তু আমার কোনো ব্যক্তিগত আচরণ যদি এখানে বিপদগ্রস্ত হয়, আমি যদি কোনো খারাপ কাজ করে থাকি, আমার পাশাপাশি আমার দেশের বদনামটুকু হবে। সেই হিসাবে আমাদের খেয়াল রাখতে হবে যেন এই খারাপ কাজটুকু কোনো বাংলাদেশি করেছে এটির জন্য আমরা যেন শিরোনাম আমাদেরকে নিয়ে না হয়, আমার দেশটা যেন এই শিরোনামে না আসে। সেজন্য আমার আবারও বিনীত নিবেদন থাকবে, আমরা যেন প্রবাসের মাটিতে কোনো নেগেটিভ নিউজের হেডলাইন না হই। এটা আমার পরামর্শ। ধন্যবাদ। আমরা দীর্ঘক্ষণ কথা বলছিলাম জনাব ইফতেখারুল হাসান চৌধুরীর সাথে। পরিশেষে আপনি যদি প্রবাস বাংলার দর্শকদের উদ্দেশ্যে আপনার কোনো বার্তা যদি দিয়ে থাকেন। প্রবাস বাংলা ওমানে একটা বৈধ প্ল্যাটফর্ম হিসাবে ওনারা লাইসেন্স পেয়েছে, এর জন্য প্রবাস বাংলাকে অত্যন্ত ধন্যবাদ। প্রবাস বাংলার দর্শকদের প্রতি আমার অনুরোধ রইল, আপনারা প্রবাসী যে চ্যানেল যেগুলো আছে এগুলোতে আপনারা চেষ্টা করবেন অংশগ্রহণ করার জন্য, আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য। কারণ প্রবাসী বাংলাদেশিদের সুখ দুঃখে পাশে থাকার জন্য এই নিউজ পোর্টালগুলো তৈরি হয়। আমাদের যে কোনো আয়োজনে এবং প্রয়োজনে ওরা এই নিউজ পোর্টালগুলোর যারা আছেন ওনারা কাজ করে থাকেন। ওনাদের বাংলাদেশকে তুলে ধরার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি বা গোষ্ঠীর যে আচার অনুষ্ঠান যেগুলো হয়, সফলতা, ব্যর্থতা, সুখ দুঃখের যে বিষয়গুলো আছে, ওনারাই এই সবগুলো তুলে ধরার জন্য অগ্রণী ভূমিকা পালন করেন। আমি আশা করব যে প্রবাস বাংলার দর্শকরা প্রবাস বাংলার যে সফলতা, প্রবাস বাংলার যে নিউজের যে বস্তুনিষ্ঠতা, এটাকে মনে রেখে সাপোর্ট করে যাবেন। ধন্যবাদ। আমরা কথা বলেছিলাম আজকের একজন অতিথি নিয়ে। আমরা আবারও যে কোনো মুহূর্তে, যে কোনো সময় প্রবাস বাংলার ফেসবুক পেজ এবং প্রবাস বাংলার ইউটিউব চ্যানেলে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।